বন্ধুরা, তাহলে শুরু করি আজকের মূল আলোচনা। আজকের যে দ্বিতীয় পর্ব আমাদের ভূগোলের, প্রথম পর্বে আমরা জিওগ্রাফি অ্যাজ ডিসিপ্লিন এই পার্টটা সম্পর্কে লাইভ ক্লাস করেছি এবং সমস্ত ক্লাসটা তোমাদের সামনে বুঝিয়ে ধরেছি এবং আশা রাখবো যে এই ক্লাসটা যারা করেছো তাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। ইউনিট 2তে আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে অরিজিন অফ দ্য আর্থ এবং আরেকটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ। ইন্টেরিয়র অফ দ্য আর্থটা আমরা পরবর্তী ক্লাসে করাবো এবং আজকের ক্লাসে আমরা অরিজিন অফ আর্থের মূলত যে তিনটে পার্ট রয়েছে, যেটা হচ্ছে কেন্ট, জিন্স এবং জেফ্রি থিওরি এবং তার সঙ্গে মডার্ন থিওরি যেটা বলছে বিগ ব্যাং থিওরি, এই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই জানবো। এবং এর সঙ্গে আরও একটা বিষয়, এই অরিজিন অফ আর্থ এই পার্টটার মধ্যে কিন্তু কিছু আর্থ ফিচার আমাদের পড়তে হয়, অর্থাৎ পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে রাখার দরকার, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলোও কিন্তু আজকের আলোচনার মধ্যেই আমরা জেনে নেব। তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে একদম বেসিক আইডিয়া, কারণ তোমাদের আমি ক্লাস যখন নিয়েছি, তোমাদের আমি এর আগেও বলেছি আবারও বলছি যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তাহলেই দেখবে যে ম্যাক্সিমাম শর্ট টাইপের প্রশ্ন তোমরা যেগুলো জানতে চাইছো বা যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সমস্ত প্রশ্নই তোমাদের ঘুরে ফিরে কমপ্লিট হয়ে যাবে। তো পরপর আমরা সেই বিষয়ে আসি। প্রথম হচ্ছে মনে রাখবে এটা সূর্য এবং আমাদের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। তো মোট আমাদের গ্রহ সংখ্যা কটি? 8টি। মনে থাকবে মোট গ্রহ সংখ্যা 8টি এবং অবস্থান অনুসারে পৃথিবী হচ্ছে তৃতীয়তম গ্রন্থ। মনে রাখবে আয়তনে, কি বললাম, আয়তনে পৃথিবী কিন্তু পঞ্চমতম গ্রন্থ, আয়তনে 5th, আর অবস্থান অনুসারে তৃতীয়। তাই তো সূর্য থেকে, এই যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব রয়েছে, এই দূরত্ব অনুসারে কিন্তু পৃথিবী তৃতীয়তম। পৃথিবীর যে আয়তন, এই যে পৃথিবী আমাদের, সেই আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার, একদম সহজ কথায়। আর যদি বেশি ডেটা মনে রাখতে চাও তাহলে 51.008। এবং এই পৃথিবীর, তোমরা এটা সবাই জানো যে আমরা স্বাভাবিকভাবে যেটা বলি যে 71% হচ্ছে জলভাগ। এর প্রত্যেকটা যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং 29% হচ্ছে স্থলভাগ। এটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু মনে রাখবে এটা কিন্তু 71% নয়, এটা হচ্ছে 70.95%। কারণ যেহেতু একটু বড় হয়েছো সেহেতু আর একটু ডিটেলস জানা দরকার, এবং এটা হচ্ছে 29.5%। এই কারণেই কিন্তু পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, যেহেতু জলের পরিমাণ বেশি বলে পৃথিবীকে নীল গ্রহও বলা হয়ে থাকে। নেক্সট, পৃথিবীর আকৃতি সঙ্গে কারণ কোনো কিছুর মিল পাওয়া যায় না। তোমরা ক্লাস 10-এ এই বিষয়গুলো সম্পর্কে পড়েছো, যার জন্য পৃথিবীকে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। কি বললাম? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে এক কথায় বলা হয় জিওয়েড। কি বললাম? জিওয়েড বলা হয়। জিওয়েড অ্যাকচুয়ালি এটা ইংরেজি নাম, GEOID। অনেকে আবার বইয়ে এরকম জিওড বলেও লেখা থাকে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এবার আমি যে প্রথমে যে কথাগুলো বললাম, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, কিন্তু আমরা একে চন্দ্র পড়ার সময় কি বলেছি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, এরকম করে করে নবগ্রহ। কিন্তু সেই নবগ্রহ কিন্তু এখন আর নেই, এখন গ্রহ হচ্ছে 8টা। আর ওই লাস্ট যে গ্রহটা, সেই গ্রহটা কিন্তু বামন গ্রহ হওয়ার কারণে বাদ দেওয়া হয়েছে ওই গ্রহটাকে, ঠিক আছে? বা সেটাকে এখন গ্রহের পর্যায়ে ফেলা যায় না। এবার আসবো তারপরে যে মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। এই যে ডেটাগুলো আমি বললাম, এই ডেটাগুলো কিন্তু আমাদের বেসিক ডেটা, এগুলো আমাদের জানতে হবে, তারপর আমরা আমাদের মূল প্রসঙ্গে অবশ্যই প্রবেশ করব। নেক্সট আরও একটা কথা তোমরা মাথায় রেখো, সৌরজগৎ, এই যে আমাদের যে সম্পূর্ণ যে জগৎটা রয়েছে, এই সম্পূর্ণ জগৎকে একত্রে বলা হচ্ছে সৌরজগৎ। এই সৌরজগতের গ্রহাণু আছে, তো যে বৃহত্তম বা সব থেকে বড় যে গ্রহাণু, সেই গ্রহাণুটার যে নাম সেটা হলো সেরেস। মনে থাকবে? সেরেস, এটা কিন্তু মনে রাখবে। বৃহত্তম গ্রহাণু, বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে যে সব থেকে বৃহত্তম তোমার ইয়ের নাম কি, মানে বামন গ্রহের নাম কি, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হচ্ছে সেরেস আসবে, ঠিক আছে? নেক্সট যেটা মনে রাখবে, আমাদের যে গ্যালাক্সিতে আমরা বাস করি সেই গ্যালাক্সির নাম হচ্ছে আকাশগঙ্গা। কি বললাম? আকাশগঙ্গা। আমরা কিন্তু এই আকাশগঙ্গা গ্যালাক্সিতে বসবাস করি, ঠিক আছে? এবং এই গ্যালাক্সির ভেতরে কি থাকে? অসংখ্য নক্ষত্র, গ্যাসীয় পুঞ্জ প্রভৃতি জিনিসগুলো থাকে। আচ্ছা, নেক্সট আরেকটা বিষয় বলি, মহাবিশ্বের যে দূরত্ব পরিমাপ, মানে মহাবিশ্বের দূরত্ব এক জায়গা থেকে আরেক জায়গায় অনেকটা ডিস্টেন্স, তো এই ডিস্টেন্সটা মাপা হয় কোন এককের সাহায্যে? সেটা হচ্ছে আলোকবর্ষ। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মনে রাখবে। তাহলে মহাবিশ্বের যে দূরত্ব পরিমাপ করা হয় সেটা হচ্ছে
আলোকবর্ষ এককে। ঠিক আছে, এই যে কথাগুলো আমি মনে করলাম বা মনে করিয়ে তোমাদের বললাম, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবে, কারণ এই সমস্ত ছোট্ট ছোট্ট জায়গা থেকে কিন্তু অনেকগুলো শর্ট টাইপের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসে। আর একটা কথা একটা মনে রাখবে, যেমন গ্যালাক্সি, ঠিক আছে, তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে ঘুরে যে সূর্য কোন গ্যালাক্সির অন্তর্গত, তাহলে তোমরা কি লিখবে? সূর্য আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত। আচ্ছা, এবার ধরো আরেকটা প্রশ্ন বললাম, সূর্যের আনুমানিক বয়স, এই যে সূর্য কতদিন তৈরি হয়েছে, এক্ষেত্রে তুমি উত্তর লিখতে পারো 5 বিলিয়ন বছর। কি বললাম? বিলিয়ন বছর। আচ্ছা, তারপরে ধরো তোমাকে আরেকটা প্রশ্ন করা হলো, এই যে পৃথিবীটা উৎপত্তি হয়েছে কিভাবে। তো দেখো, এই পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিষয়ে অনেকগুলো মতবাদ কিন্তু রয়েছে, কিন্তু আমি তোমাদের প্রথমেই বললাম যে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের মূলত 3টে মতবাদ রয়েছে। কি কি মতবাদ? কেইন্ট, জিন্স, জেফ্রি এবং বিগ ব্যাং থিওরি। আমরা এই 4টে থিওরিকে আজ স্পষ্টভাবে বুঝে নেব এবং আশা করব আজকের এই ক্লাসের পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন আমাদের থাকবে না, এবং যে প্রশ্নে আসুক না কেন আমরা এখান থেকে খুব সুন্দরভাবে উত্তর করতে পারবো। যাই হোক, আমাদের প্রথমের যে আলোচনা আমরা করব সেটা হচ্ছে কান্টের তত্ত্ব। দেখো, আমি খুব বেশি ডিটেলসে যাব না, কারণ আমরা শর্ট টাইপের প্রশ্নগুলো জানার চেষ্টা করব। ঠিক যে বিষয়গুলো আমাদের বাধ্যতামূলকভাবে জানতে হবে আমরা ঠিক সেই বিষয়গুলোই জানবো। যেমন এখানে আমরা একদম বেসিক কিছু আইডিয়া আমরা পড়াশোনা করেছি, যেটা আমরা ছোটো ক্লাসে উপরে এসেছি, কিন্তু সেই জায়গাগুলো আমাদের জানতে হবে, যে কারণে কিন্তু আমি কিছু কিছু জায়গাগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। এবার একদম সিম্পলিফাইভাবে আমরা কান্টের তত্ত্বটা একটু বুঝে নিই। একদম সহজ কথায় তোমাদের যে বিষয়গুলো সবথেকে বেশি মনে রাখা দরকার, এই সালটার কথা, 1755 সাল। এই 1755 খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট কিন্তু পৃথিবী সহ, এই যে পৃথিবীটা কীভাবে তৈরি হয়েছিল, সৌরজগৎ কীভাবে উৎপত্তি হয়েছিল, এই সমস্ত কিছু নিয়ে যে তত্ত্ব প্রদান করেন সেই তত্ত্বটাই কিন্তু কান্টের তত্ত্ব নামে পরিচিত। মনে রাখবে, এই কান্টের তত্ত্বর আরও একটা বিখ্যাত নাম আছে, যেটাকে বলা হয় হচ্ছে গ্যাসীয় তত্ত্ব, যার জন্য কান্টের তত্ত্বটাকে গ্যাসীয় তত্ত্বও বলা হয়ে থাকে। এইবার এই কান্টের কনসেপ্টটা কি, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন এই যে আমাদের মহাশূন্য বা এই যে আমাদের সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এরা যে এই যে একটু উপবৃত্তাকার পথ বরাবর যে ঘুরছে, এই যে পথটা, এই সম্পূর্ণ যে বিষয়টা, কথাগুলো খুব ভালো করে বুঝবে। এই যে সম্পূর্ণ বিষয়টা, এই মহাশূন্য সৌরজগৎ মানে এই জগৎ সৃষ্টির পূর্বে, ঠিক আছে, খুবই কঠিন অবস্থায় ছিল এবং শীতল এবং নিশ্চল কণা দ্বারা পূর্ণ ছিল। এই কিছু কিছু শব্দ একটু মনে রাখবে। শীতল অবস্থায় ছিল, কঠিন অবস্থায় ছিল, ঠিক আছে, এবং নিশ্চল মানে কি স্থির, কোনো নড়াচড়া করে না, এইরকম একটা অবস্থায় পূর্ণ ছিল। পরবর্তী সময়ে অভিকর্ষজ টানের প্রভাবে, কি বললাম? অভিকর্ষজ টান সৃষ্টি হয়। এই অভিকর্ষজ টানের প্রভাবে এরকম অংশগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে কি বললাম? মহাশূন্যে সৌরজগৎ সৃষ্টির পূর্বে কঠিন, শীতল এবং নিশ্চল কণা দ্বারা পূর্ণ ছিল। এই কণাগুলো, কি বললাম? নিশ্চল কণা দ্বারা পূর্ণ, মনে রাখবে। এই কণাগুলো অভিকর্ষজ টানের ফলে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ মানে কি? একে অপরের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এর ফলে কি হয়? যখনই ধাক্কাধাক্কি শুরু হয় তখন তাদের মধ্যে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং ঘূর্ণনের সৃষ্টি হয়। তাহলে কি হলো? প্রচুর তাপ উৎপন্ন হলো এবং ঘূর্ণনের সৃষ্টি হলো। মনে থাকবে কথাটা কি বললাম? এই যে প্রচুর তাপ উৎপন্ন হলো এবং ঘূর্ণন সৃষ্টি হলো, এর ফলে কি হয়? এর ফলে একটা গ্যাসীয় মেঘপুঞ্জ তৈরি হয়। কি বললাম? গ্যাসীয়, যেমন অত্যাধিক উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়? আকাশে মেঘ তৈরি হয়। সেরকমভাবে কি তৈরি হলো? একটা গ্যাসীয় মেঘপুঞ্জ তৈরি হলো। আমি যে কথাগুলো বলছি একটু পর পর মনে রাখবে। একটা গ্যাসীয় মেঘপুঞ্জ তৈরি হয়। এইবার এই যে গ্যাসীয় মেঘপুঞ্জ, আমি আরেকটা পেজ নিচ্ছি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এই যে গ্যাসীয় মেঘপুঞ্জ, কি বললাম? তাপ ঘূর্ণনের ফলে একটা গ্যাসীয় মেঘপুঞ্জ তৈরি হলো। এবার কি হচ্ছে? এই গ্যাসীয় মেঘপুঞ্জ, তাহলে একটা গ্যাসীয় মেঘপুঞ্জের একটা স্তর তৈরি হলো। আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এই মেঘপুঞ্জের মাঝখানে যে অঞ্চলটা তৈরি হলো, কথাটা খুব ভালো করে বুঝে নেবে, সেই মধ্যবর্তী অঞ্চলে একটা শক্তিশালী কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়। কেন্দ্র বহির্মুখী মানে কি? কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে, এরকমভাবে একটা বলের সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? কারণ অভিকর্ষজ বলের প্রভাবে, আমি প্রথমেই বলেছি, ঠিক আছে। এবং এই বল ক্রমাগত বৃদ্ধি হতে 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 কি হয়? এই যে মাঝখানের যে অঞ্চলটা আছে,
সেই মধ্যবর্তী অঞ্চল থেকে মানে বলয়ের আকারে যে গ্যাসীয় পদার্থগুলো আছে সেই বলয়ের আকারে এরকমভাবে, যেমন কি ধরো হাঁড়ির থেকে যখন ধোঁয়া বের হয়, একটা সহজ কথা তোমাদের বুঝিয়ে দিই। চলো, হাঁড়িতে যদি রান্না হয়, হাঁড়ির থেকে যখন ধোঁয়া বের হয় তখন কি হয়, এরকম গোল 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 মতো করে এরকমভাবে বাইরে বেরিয়ে আসে না, ঠিক সেরকম। তো এরকম প্রথমে একটা বলয় তৈরি হলো, সেই বলয়ের মধ্যে থেকে যখন আরও পরিমাণে অত্যাধিক পরিমাণে মাত্রাতিরিক্ত তাপ বৃদ্ধি হতে থাকলো এবং সেই যে মেঘপুঞ্জের মধ্যবর্তী স্থানে যে কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হলো, যার মাত্রা বৃদ্ধির ফলে কী হলো, মাঝখানের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চল থেকে গ্যাসীয় পদার্থের মধ্যে বলয় আকারে এই গ্যাসগুলো বাইরের দিকে বেরোতে থাকে। তাহলে কি তৈরি হলো, একটা মধ্যবর্তী অঞ্চল থেকে বলয় আকারে এক একটা করে গ্যাসের স্তর বাইরে বেরোলো। এই ফিচারটা আমার চলে এলো। এরপরে কি বলছে, এই বলয় আকারে যে পদার্থগুলো বাইরে বেরিয়ে আসলো এগুলো ধীরে 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 ঘনীভূত হয়ে গেল। ঘনীভূত হয়ে কি হলো না, কোনো মানে এই সমস্ত কিছু নিয়ে একটা জায়গা তৈরি হলো, এখানের সমস্ত কিছু নিয়ে একটা জায়গা তৈরি হলো, এখানের সমস্ত কিছু, মানে এরা যখন ঘনীভূত হচ্ছে, মানে বলয়টা হচ্ছে ধরো এই রকম একটা স্তর নিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। এইবার এই সমস্ত স্তরটা নিয়ে কি হলো, একটা ঘনীভূত স্তর তৈরি করলো এরকমভাবে, মানে একটা ঘনীভূত স্তর, এবং সেই এক একটা ঘনীভূত স্তর মিলে এক একটা কি হলো, মানে গ্রহ, তারপরে তোমার উপগ্রহ যদি ছোট হয় সেটা সৃষ্টি হলো। এবং এই মাঝখানে একদম ঠিক যে স্থানে প্রথম সেই গ্যাসীয় অঞ্চলটা তৈরি হয়েছিল সেই অঞ্চল থেকে কি তৈরি হলো, সেই অঞ্চলে তৈরি হলো সূর্য, মাঝখানে সৃষ্টি হলো সূর্য। এই যে কনসেপ্ট বা এভাবেই সূর্য এবং গ্রহের উৎপত্তি হলো, এটাই কিন্তু হচ্ছে আমাদের কান্টের থিওরি। বোঝা গেল কি বললাম? আমি আরও একবার খুব সহজ সালে বলছি, তাহলে কি বললাম বিষয়টা একটু মনে করে দেখার চেষ্টা করো। 1755 সালে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট পৃথিবীসহ সৌর পরিবারের যে সমগ্র গ্রহ বা সূর্যের জন্ম যে মতবাদে প্রকাশ করেছেন, সেই মতবাদই হলো কান্টের তত্ত্ব বা কান্টের গ্যাসীয় তত্ত্ব। এবং তার মূল কনসেপ্টটা কি, তার মূল ধারণা যে কিভাবে সৌরজগৎ সৃষ্টি হয়েছে এবং কিভাবে তিনি তার ব্যাখ্যাটা করেছেন যে একদম পৃথিবী সৃষ্টির পূর্বে পৃথিবী ছিল শীতল, তারপরে তোমার কঠিন এবং গতিহীন বা নিশ্চল, এবং একটা মেঘপুঞ্জে পরিণত ছিল। কেন না, অভিকর্ষজ এবং নিশ্চল কণাগুলো ছিল এবং কণাগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়, সংঘর্ষ লিপ্ত হওয়ার ফলে তার ফলে তাপ ও ঘূর্ণনের সৃষ্টি হয় এবং তাপ ও ঘূর্ণনের ফলে একটা গ্যাসীয় মেঘপুঞ্জে পরিণত হয়। এটা হলো বেসিক কনসেপ্ট, তাই তো। এবং মেঘপুঞ্জে যখন পরিণত হয় তারপরে কি হলো, সেই কালক্রমে এই যে মেঘপুঞ্জ যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চল থেকে কি হয়, ধীরে ধীরে একটা কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয়। এই প্রশ্নগুলোই কিন্তু আসবে, কোন বলের সৃষ্টি হয়, তো উত্তরটা কি, একটা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। এবার এই কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হলে এখান থেকে বিভিন্ন অংশ বলয় আকারে বাইরের দিকে বেরিয়ে যায় এবং সেই বলয় আকারের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো সংকুচিত হয়ে এক একটা গ্রহের জন্ম দেয় এবং মাঝখানে যে অংশটি থাকে সে অংশটি সূর্য নামে পরিগণিত হয়। এই হলো আমাদের মূল কনসেপ্ট এবং এভাবেই সৌরজগতের সৃষ্টি হয়েছে। এই হলো আমাদের গ্যাসীয় তত্ত্ব বা আমাদের যে কান্টের যে তত্ত্ব, সেই কান্টের তত্ত্বটা। এবার তোমরা অনেকে বলতে পারো স্যার এই তত্ত্বটা কি সঠিক, সেটা আলাদা ব্যাপার, যে এর বিষয়ে অনেক সমালোচনা হয়েছে যে কান্ট, এই যে আমরা প্রথমে বললাম কান্ট কি বলেছিল, কথা এই সেখানে সব কঠিন রয়েছে, তো কিভাবে কঠিন হলো এর কোনো ব্যাখ্যা এই তত্ত্বে পাইনি। কৌণিক ভরবেগের একটা বিষয় থাকে, জিওগ্রাফি যদি আমরা পড়ি তখন একটা বিষয় জানবো যেটাকে আমরা কৌণিক ভরবেগ বলে থাকি, সেই কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো কনসেপ্ট এখানে ক্লিয়ার করেনি। হ্যাঁ, তারপরে যে কেন একদিকে ঘুরছে বা কোন দিকে ঘুরছে, কিভাবে ঘুরছে, কোন নিয়মে ঘুরছে সে সম্পর্কে আলোচনা করা হয়নি। হ্যাঁ, তারপরে যে আরও যে সুস্পষ্ট ধারণা সেগুলোও কিছু তেমন কোনো ডিটেলস ব্যাখ্যা নেই। তো এই সমস্ত কারণেই কিন্তু এই ব্যাখ্যাটার একটু সমালোচনা রয়েছে। তো যাই হোক, আমাদের যেটা মূল যে কথাগুলো জানার দরকার সেই কথাগুলো কিন্তু এই একদম বেসিক যে কথাগুলো জানার দরকার সেই কথাগুলো কিন্তু যদি তোমরা এইটুকু বুঝতে পারো তাহলে কিন্তু এই কান্টের গ্যাসীয় তত্ত্ব কিন্তু আশা রাখি তোমাদের এখান থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। এবার আমরা চলে যাব কান্টের পরে জিন অ্যান্ড জেফরির মতবাদ। এটা তো একদম সহজ, ছোটোবেলা থেকে শুনে এসেছি, তবু আর একবার একটু জেনে নেব। হ্যাঁ, তবে আরেকটা কথা কিন্তু অবশ্যই মনে রাখো যে এই যে মতবাদটা আমরা পড়লাম কান্টের তত্ত্ব, এই কান্টের তত্ত্বটাকে কিন্তু প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ বলা হয়। কি বললাম? প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। এই প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ কিন্তু বলা হয় এই কান্টের গ্যাসীয় তত্ত্বকে, ঠিক আছে। নেক্সট আমরা এবার চলে আসি, আগে আমরা একটু বিষয়গুলো বুঝে নিই, তারপর আমরা আরও ডিটেলসে ধীরে ধীরে যাব। তবে ক্লাসটা একটু ধৈর্য দিয়ে বুঝতে হবে, এটাই কিন্তু মূল কাজ, কারণ আমার ক্লাস মানে বেশি সাজসজ্জা কম, একটু আলোচনাটা বেশি, অন্তত শেখার বিষয়টা বেশি। শুধু ধৈর্য দিয়ে বুঝতে হবে, শুনতে হবে। যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করো।
তো এখন আমরা একটু জিন্স আর জেফরির মতবাদটা একটুখানি জেনে নিই, তাহলে আরও বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। কারণ এরকম অনেক মতবাদ রয়েছে, আমি নিজেই 29টা মতবাদ সম্পর্কে মোটামুটি 29তম মতবাদ ছিল চন্দ্রকলা মতবাদ, সেটাও পড়েছি। তো যাই হোক, জিন্স আর জেফরির মতবাদটা একটু পড়ে নিই। 1919, এবার সালটা আমরা কত বলবো? 1919 সাল। আগের সালটা আমরা কত বলেছিলাম? 1755। তার মানে বুঝতেই পারছো আমাদের সিলেবাসের অনুযায়ী আমরা পড়ছি। 1919 সালে যে জিন্স, কি বললাম, যে জিন্স তার যে মতবাদ সেটা হচ্ছে কিন্তু জোয়ারি মতবাদ নামে পরিচিত। জিন্সের যে মতবাদটা, সেই মতবাদটা কী নামে পরিচিত? জোয়ারি মতবাদ, মনে থাকবে তো, জোয়ারি মতবাদ নামে কিন্তু পরিচিত। পরবর্তীকালে এই জিন্সের মতবাদটা সামান্য পরিবর্তন হয়। এই একই মতবাদ সামান্য পরিবর্তন কে করেছিলেন? তার নাম হচ্ছে জেফরি। তাহলে এই জিন এবং জেফরি এই দুজনের মতবাদই কিন্তু একটাই মতবাদ, যেটা হচ্ছে জোয়ারি মতবাদ। তাহলে একদম ফার্স্ট যে মতবাদটা প্রকাশ হয়েছিল সেটা কিন্তু জিন্স করেছিল, যেটা 1919 সালে। পরবর্তীতে জেফরি জাস্ট একটু পরিবর্তন ঘটায়, কিন্তু তারও এই যে মতবাদ সেটাও কিন্তু প্রায় একই মতবাদ নামে পরিচিত, যার জন্য এই জিন্স ও জেফরির মতবাদকে কি বলা হয়? জোয়ারি তত্ত্ব বলা হয়। কি বললাম? জোয়ারি তত্ত্ব কিন্তু বলা হয়ে থাকে। ওকে, নেক্সট। এবার আমরা যে বিষয়টা নিয়ে একটু পড়বো, এদের মতামত কি, বা এরা কি বলতে চাইছে। কারণ আগেরটাতে আমরা পড়লাম কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, তা এরা কিভাবে বলছে যে পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে। এটা একদম সহজ করে তোমাদের বলি। বলছে গ্রহ সৃষ্টির আগে ছিল সূর্য ছিল একটা প্রকাণ্ড গোলাকার বাষ্পপিণ্ড। এরা মানে বিষয়টাকে ঘুরে ফিরে প্রায় একই রকম। এখানে যেমন এই স্টার্টিংটা এখান দিয়ে করেছে, এই যে মানে এর আগেরটাতে আমরা যেটা পড়লাম একটা বাষ্পপিণ্ড মতো ছিল, তাই তো। এখানে স্টার্টিংটাই ওখান দিয়ে করেছে যে আগে ছিল কি একটা বিরাট বড় বাষ্পপিণ্ড ছিল, মানে এটা সব বাষ্পকণা। কেন না? পৃথিবীর তখন প্রচণ্ড উষ্ণ ছিল। কি বললাম, বোঝা গেল? এটা কিন্তু ব্যতিক্রম। কারণ কি, প্রথমে আমরা তত্ত্বে কী পেয়েছিলাম? পৃথিবী কেমন ছিল? শীতল ছিল। এবার কিন্তু তা বলছে না, এবার বলছে, এরা বলছে যে জোয়ারি তত্ত্বে বলছে যে পৃথিবী কিন্তু তখন প্রচণ্ড উষ্ণ ছিল এবং সূর্য ছিল প্রচণ্ড গোলাকার একটা বাষ্পপিণ্ড, ঠিক আছে, একদম সূর্যটা। এবং এই সূর্যের পরিক্রমণের সময় সূর্য থেকে বহুগুণ বড় বিভিন্ন যে শক্তিশালী নক্ষত্র, তারা তাদের নিজস্ব গতিপথে পরিক্রমণ করতে করতে সূর্যের কাছে চলে আসে। কথাগুলো খুব ভালো করে বুঝবে কি বললাম। তাহলে এই রকম একটা সূর্য চুপচাপ করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার সময় কি বলছে, এই সূর্য একা একা ঘুরছে, মানে ওর মতো চলছে। এই সূর্যর থেকেও অনেক বড় বড় যে শক্তিশালী নক্ষত্রগুলো আছে, তারা তাদের যে গতিপথ, সেই গতিপথটা কোনো কারণবশত পরিবর্তন হয়ে যায়, এবং সেই গতিপথ পরিবর্তনের ফলে কি হয়, তাদের মধ্যে সংঘর্ষ বাড়ে, সংঘর্ষের সৃষ্টি হয়। এবং এই যে দুই ধরনের শক্তিশালী যে নক্ষত্র, এই যে একে অপরের কাছে আসে, এর ফলে সূর্যের যে দেহ, এই সূর্য প্রথমে যেটা ছিল, এই সূর্যের ওপরে একটা জোয়ারি শক্তির প্রভাব হয়। কি বললাম? একটা জোয়ারি শক্তির প্রভাব হয়। এই জোয়ারি শক্তির প্রভাব পড়ার সাথে সাথে এই যে অন্য যে নক্ষত্র, যত সূর্যের নিকটবর্তী হতে থাকে, জোয়ারের তীব্রতাটাও তত বাড়তে থাকে। ঠিক আছে, যেমন করে সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার সৃষ্টি হয়, চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার সৃষ্টি হয়, তেমন করে সূর্যের কাছে বিশাল বড় একটা নক্ষত্র আসতে থাকে, এবং এই তখন কি হয়, এই যত কাছে আসতে থাকে তখন একটা জোয়ারের সৃষ্টি হয়। এই জোয়ারটা তোমরা হয়তো অনেকেই বলতে পারো, স্যার এটা কি জলের জোয়ার? না, এটা কিন্তু জলের জোয়ার না, মনে করতে পারো যে আগুনের জোয়ার। ঠিক আছে, মানে জলটাকে তুমি আগুনের গলিত লাভা মনে করতে পারো, ঠিক সেরকম টাইপের একটা জোয়ার। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে কি নিকটবর্তী থাকে এবং জোয়ারের তীব্রতা কিন্তু ক্রমাগত বাড়তে থাকে। এর ফলে কি হয়, সূর্যের উপরিভাগের যে বাষ্পীয় যে অংশটা থাকে, এই বাষ্পীয় অংশটা স্ফীত হতে থাকে, মানে আরও ক্রমাগত মোটা হয়ে যেতে থাকে বা বাড়তে থাকে। এবং এই সূর্য নক্ষত্রটির মধ্যে কি হয়, একটা শঙ্কু আকৃতির, মানে ধরো কি বলবো, মানে এ যদি এর কাছে আসে তাহলে দুজনের কাছে এরকম একটা শঙ্কু আকৃতির সুচালো এইরকম একটা জায়গা তৈরি হয়, মানে যেহেতু দুজনের কাছে আসছে এরকম একটা জায়গা তৈরি হয়, এরকম মানে একটা শঙ্কু আকৃতির সুচালো অংশের মতো তৈরি হয়। ঠিক আছে, এইবার কি হয়, বা যেটাকে বলা হয় পটলের মতো বা অনেকটা মাকু আকৃতির মতো, মানে মাঝখানটা মোটা, মানে এই সাইডটা সূর্যটাকেও দেখতে অনেকটা এরকম টাইপের লাগবে, আর আরও একটা যেটা নক্ষত্র আছে সেই নক্ষত্রটাকেও দেখতে অনেকটা এরকম টাইপের লাগবে, মানে এইরকম টাইপের দুটো ফিচার তৈরি হয় এবং তারা একে অপরের কাছাকাছি আসতে থাকে। এবার যখন এরকমভাবে কাছাকাছি আসতে থাকে তখন কি হয়, যেহেতু সে আগন্তুক নক্ষত্র, মানে একটা তো অন্য জায়গা থেকে আসছে, সূর্য তো স্টিল অবস্থায় দাঁড়িয়েছিল,
সে হঠাৎ করে আগন্তুক নক্ষত্রটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, বা সূর্যের আকর্ষণে কী হয়, এই আগন্তুক নক্ষত্রটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই বিচ্ছিন্ন হয়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যায় এবং সেই টুকরো টুকরো অংশগুলো তখন আবার কী করছে, সূর্যকে কেন্দ্র করে ঘোরা আরম্ভ করে দিল। কি বললাম? এবং পরবর্তী পর্যায়ে এই যে বাষ্প অংশটি ঘনীভূত হয়ে বিভিন্ন যে ছোট 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 কণা তৈরি হলো, এই কণাগুলোই সূর্যের আকর্ষণের ওপরে কি করলো, বিভিন্ন ছোট ছোট উপগ্রহ, গ্রহ এসব সৃষ্টি করলো এবং এই গ্রহগুলির আকর্ষণেই এই যে সূর্যের ওপরেই কিন্তু পৃথিবীর যে জোয়ার আমরা দেখতে পাই বা বিভিন্ন অংশে যে জোয়ার দেখতে পাই, সেই জোয়ারগুলোরও সৃষ্টি হয়। এবং বলা হচ্ছে যে কি, যে এই একইভাবে সূর্যের আকর্ষণে গ্রহগুলির ওপর জোয়ার সৃষ্টি হয়। মানে এই যে জোয়ার, তাহলে অ্যাকচুয়ালি এখানে জোয়ার শব্দটা আমরা জোয়ারি মতবাদ বলছি ঠিকই, কিন্তু এই জোয়ারি মতবাদ কিন্তু দুটো মতবাদ। একটা হচ্ছে সূর্যের জোয়ার, কথাটা বুঝবে, যেটা প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছিল, সেই সূর্যের জোয়ার যেটা কিন্তু জলের নয়, আমি বারবার বলছি এটা কিন্তু আগুনের জোয়ার, সেটাকেই বলা হচ্ছে জোয়ারি শক্তি। যে শক্তির বলে কিন্তু এই মাথাটা সরু টাইপের হয়ে গেছিল। কি বললাম, এই যে জোয়ারি শক্তিটা কেন, এই জোয়ারি শক্তির বলে মাথাটা সরু টাইপের হয়ে গেছিল এবং সরু টাইপের হয়ে যাওয়ার কারণেই পার্শ্ববর্তী যে আগন্তুক নক্ষত্র, এটাকে কি বলা হয়, আগন্তুক নক্ষত্র। বোঝা গেল? এই আগন্তুক নক্ষত্র কিন্তু সেই টানের ফলেই কিন্তু টুকরো টুকরো হয়ে গেল এবং বিভিন্ন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সৃষ্টি হলো। পরবর্তীতে এই শক্তির প্রভাবেই কিন্তু বিভিন্ন স্থানে জোয়ারের সৃষ্টি হয় বা ভাটার সৃষ্টি হয়, যেটা আমরা এখন জানি। এই জায়গাটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমি আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদের বলে রাখি। তাহলে কি বললাম, যে জিন্স 1919 সালে তার মতবাদটা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে জেফ্রি সামান্য পরিবর্তন করে এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটার নাম দেন জোয়ারি তত্ত্ব বা জোয়ারি মতবাদ। এদের মতে কি ছিল, এদের মত অনুযায়ী গ্রহ সৃষ্টির আগেই সূর্য ছিল একটা গোলাকার বাষ্পপিণ্ড, তাই তো? এবং মহাকাশে সূর্যের পরিক্রমণের সময় সূর্যের থেকে বহুগুণ বড় একটা শক্তিশালী নক্ষত্র তার নিজস্ব গতিপথে পরিক্রম করতে করতে চলে আসে, যেটাকে আমরা বলছি আগন্তুক নক্ষত্র। এবং নক্ষত্রটা যত সূর্যের কাছে বা নিকটবর্তী থাকে, পরবর্তী আকর্ষণে তাদের গতিবেগও দ্রুত গতিতে বাড়তে থাকে এবং যত দুজন যে একে অপরের কাছে চলে আসে, তখন তাদের মধ্যে আকৃতিগত একটু পরিবর্তন ঘটে এবং দেখতে অনেকটা এই পটল বা মাকু আকৃতির মতো হয়। এবং এর ফলে কি হয়, এই যে অংশটা আমরা পেলাম, এই অংশটা দ্রুত যে আগন্তুক নক্ষত্র থাকে, সেই আগন্তুক নক্ষত্রটা টুকরো টুকরো হয়ে যায় এই আকর্ষণের প্রভাবে এবং টুকরো টুকরো হয়ে বিভিন্ন খণ্ড খণ্ড ভাগে ভাগ হয়ে বিভিন্ন গ্রহ বা উপগ্রহগুলো তৈরি হয় এবং পরবর্তী সময়ে এখান থেকে তারা এই যে বৃত্ত বা বলয়, সেই বলয় বরাবর ঘুরতে থাকে এবং এর ফলে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে। এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। এখান থেকে এই আগন্তুক নক্ষত্র কার থিওরিতে পাওয়া যায়, ধরো একটা প্রশ্ন করলো যে আগন্তুক নক্ষত্রের ধারণা কার থিওরি থেকে পাওয়া যায়, তাহলে উত্তরটা কি হবে, জিনস ও জেফ্রির তত্ত্ব থেকে। জিনস ও জেফ্রির আরেক তত্ত্বের নাম কি, জোয়ারি তত্ত্ব। কি বললাম, কোন বলের প্রভাবে আগন্তুক নক্ষত্র টুকরো টুকরো হয়ে গেছিল, কোন শক্তির প্রভাবে, জোয়ারি শক্তির প্রভাবে। এই রকম টাইপের প্রশ্ন কিন্তু আমাকে বেসিক্যালি আসবে, মনে থাকবে কি বললাম, কারণ এই কথাগুলো যদি আমি ঠিকঠাকভাবে না মনে রাখি তাহলে কিন্তু হবে না। ধরো প্রশ্ন দিল বিভিন্ন গ্যাসীয় পদার্থের আকৃতি কেমন ছিল, পটলের মতো, আলুর মতো, টমেটোর মতো এরকম দিল, তাহলে উত্তরটা কি হবে, আমি তোমাদের বলেও দিয়েছি কিন্তু পটলের মতো। ঠিক আছে? আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে গ্রহ উপগ্রহ, গ্রহ এবং উপগ্রহগুলো যেটা সৃষ্টি হলো, এগুলো কিন্তু লোহা, সিলিকা, নিকেল, অ্যালুমিনিয়াম এইসব দিয়ে তৈরি কিন্তু। ঠিক আছে? আর যে সৌর, এই যে আমাদের সূর্য ছিল, সেই সূর্যের দেহের যে আবরণ, সেই দেহের আবরণটা কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি। কি বললাম, হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি। ওকে, এই হলো আমাদের জোয়ারি তত্ত্ব মতবাদ, মনে থাকবে। এবার আমরা আরও একটা মতবাদ পড়বো, তারপরে আরও কিছু প্রশ্ন। তাহলে আমরা কি পড়লাম, কেইন পড়লাম, জিন্স ও জেফ্রি পড়লাম, এবং মডার্ন থিওরি বা বিগ ব্যাং থিওরিটা একটু দেখবো। তো চলো বিগ ব্যাং থিওরি আমাদের যেটা রয়েছে সেটা একটু বুঝে নিই। তো বিগ ব্যাং থিওরিটা কি, একদম সহজ কথায় মনে রাখবে, বিগ ব্যাং, বিগ ব্যাং মানে কি, বিগ ব্যাং মানে হচ্ছে মহাবিস্ফোরণ। বিগ ব্যাং শব্দের অর্থ কি, মহাবিস্ফোরণ, মনে থাকবে, মহাবিস্ফোরণ অর্থাৎ মহাবিস্ফোরণের তত্ত্ব, সেটাই হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। তো এই তত্ত্বটা কাদের তত্ত্ব বা কারা এই কনসেপ্ট দিয়েছিলেন, তার মধ্যে মনে রাখবে এডুইন হাবল, জর্জ গ্যামো, রবার্ট উইলসন, আর্নো পেনজিয়াস প্রভূত বিজ্ঞানীরা কিন্তু এই যে বিগ ব্যাং থিওরি, সেই থিওরি সম্পর্কে ধারণাটা দিয়েছেন, যেটা হচ্ছে আমার মহাবিস্ফোরণ তত্ত্ব সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করেছেন। এইবার হচ্ছে তারা কি বলেছেন, অ্যাকচুয়ালি বিষয়টা কি, দেখো এই বিষয়টা না একদম খুব ইজিয়েস্ট বিষয় বা একদম খুব সহজ বিষয়। কি বলছে, এই বিজ্ঞানীদের মতে প্রায় 1370 কোটি বছর আগে,
1370 কোটি, কথাটা খুব মাথায় রাখবে। এই 1300, দেখো সমস্ত কিছুই হচ্ছে কনসেপ্ট, ভাবনা। কেউ সেই সময় পৃথিবীর উৎপত্তি দেখেনি। মানে আমরা জিওগ্রাফির কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আছে, আমরা পড়ে যাই, ভাবনা বুঝে যায়, ভাবনা শুনে যায়, কিন্তু বাস্তবিক ভাবনা মনে হয়, যেমন একটু আগে যেটা জোয়ারি তত্ত্ব যদি বলো স্যার জোয়ারি তত্ত্ব কি ভুল ছিল না, ওটাই কি সঠিক, সেখানেও সমস্যা হচ্ছে যে কিভাবে হঠাৎ করে সেই, আমি এই যে তোমাদের যেটা বোঝালাম, কোথায় গেল সে কাগজটা, এই যে উল্টো দিকে রয়েছে, এই যে হঠাৎ করে বলতে বলতে বললাম সূর্যের কাছে একটা নক্ষত্র চলে এলো, তো হঠাৎ করে একটা রুট চেঞ্জ করে, একটা গল্পের মতো লাগলো না, যে একটা রুট চেঞ্জ করে হঠাৎ করে একটা আগন্তুক নক্ষত্র চলে এলো, কেন চলে এলো, এটার কোনো উত্তর কিন্তু এই তত্ত্বে নেই, বা এই তত্ত্বে কিন্তু সেই যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। আবার যে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহের মধ্যে যে যৌগিক ভরবেগের বন্টন, সেটা কেমন হবে সে সম্পর্কেও ব্যাখ্যা নেই। তো কিছু কিছু নেগেটিভ পয়েন্ট সমস্ত তথ্যের ভেতরে আমরা পাবো। তো যাই হোক, এখানে যে তত্ত্বটা আমরা বলছি বিগ ব্যাং থিওরিতে, সেটা একটু দেখে নিই। এটা তোমার সালটা মনে রাখবে যে 1370 কোটি বছর আগের কথা কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। কি বলা হচ্ছে যে না, এই সময় একটা বিশাল অংশ ছিল, একটা সেই গ্যাসীয় অংশের মতোই ছিল সে, যাই হোক সেই গ্যাসীয় অংশটা একটা বিরাট বড় বিস্ফোরণ হয়, যেটাকে বলা হয় বিশাল বিস্ফোরণ, যার একটা ইংরেজির নামও আছে যেটাকে বলা হয় ডায়াস্ট্রোপ্রিজম। ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে নেই, এটা অনার্সের কাজ। তো যাই হোক, সেই একটা বিশাল বড় বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণের ফলে বর্তমানে যে মহাবিশ্বটা আমরা দেখতে পাচ্ছি, সেই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এই সেই বিস্ফোরণের ফলে, যে বিস্ফোরণটাকেই বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি। কি বলছে, এই মহাবিশ্বের একটা বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণটা এমনভাবে হয়েছিল যে এর ভেতর থেকে একটা কেন্দ্র বহির্মুখী চাপ সৃষ্টি হয়, এবং সেই বহির্মুখী চাপের কারণে মানে এই অংশটা টুকরো টুকরো অংশে ভেঙে যায়। তাহলে এই অংশটাকে যদি টুকরো টুকরো অংশে ভেঙে যায়, তারপরে কি বলছে, যখন এই টুকরো টুকরো অংশ এরকমভাবে ভেঙে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই অংশটা ধীরে ধীরে শীতল প্রকৃতির তৈরি হচ্ছে, এবং ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, মানে ছড়িয়ে পড়ছে, এবং খুব দ্রুত গতিতে, মানে খুব তাড়াতাড়ি এই হাইড্রোজেন, কিছু কিছু গ্যাসের কথা এখানে মনে রাখবে, H2, হিলিয়াম এবং তোমার আয়রন মানে ফেরিক, এই তিনটে গ্যাস মানে হাইড্রোজেন, হিলিয়াম এবং লোহাসহ বিভিন্ন পদার্থের উৎপত্তি হয় এই বিস্ফোরণের পরবর্তী পর্যায়ে। এবং এই উৎপত্তি ঘটার পর এই পদার্থগুলোর মধ্যে মহাকর্ষ বল কার্যকারী হয়। কি বললাম, মহাকর্ষ বল। এই বল কার্যকরী হওয়ার ফলে কি হয়, তারা পার্শ্ববর্তী বিভিন্ন যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থকে আকর্ষণ করার চেষ্টা করে, এবং ধীরে ধীরে এই আকর্ষণের ফলে কিন্তু নক্ষত্র, নীহারিকা এবং ছায়াপথ, এই তিনটে জিনিসের উৎপত্তি হয়। নীহারিকা এবং ছায়াপথ, এই তিনটে জিনিসের উৎপত্তি হয় এই মহাকর্ষের আকর্ষণের পরে। এবং কি হচ্ছে, এখানে আরও একটা কথা যেটা তোমাদের একটু মনে রাখতে হবে, এই সময় একটা বিশাল আকৃতির যে নক্ষত্র, যার নাম তারা দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে সুপারনোভা। কি বললাম, সুপারনোভা। কি বলছে কথাটা, বলছে যে সুপারনোভা নামক যে বিশাল নক্ষত্র, সেই নক্ষত্রের যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের ফলে যে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসের যে স্তর বা সেই গ্যাসের যে লেয়ার, সেই গ্যাসের লেয়ারটাকেই কিন্তু পরবর্তী সময়ে নীহারিকা বলা হচ্ছে, যেটাকে ধুলোর মেঘ বলা হয়। কি বললাম, নীহারিকা বলা হচ্ছে। ঠিক আছে, এবং এই যে সুপারনোভা, সেই সুপারনোভা বিস্ফোরণের ফলে কি হলো, এই নীহারিকার সংকোচন ঘটলো। কি ঘটলো, কথাগুলো আগে শুনে নাও, তারপর আমি আরও একবার কনসেপ্ট ক্লিয়ার করে দেবো তোমাদের। নীহারিকার সংকোচন ঘটলো এবং আবর্তনের বেগ বৃদ্ধি পেল। সংকোচন প্লাস আবর্তন বেগ বৃদ্ধি, আবর্তন বেগ বৃদ্ধি এবং আবর্তনের বেগ বৃদ্ধি ঘটলো। কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে, তারপরে আমি আরও কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। আগে বিষয়টা একবার একটু উপর থেকে বলে যাই, তারপরে আমি তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দেবো। কি বললাম, আবর্তনের বেগ কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেল, এবং এই আবর্তনের বেগ যখন বৃদ্ধি পেল, আর এদিকে তোমার তৈরি হয়েছিল, এই যে প্রথম দিকে আমি তোমাদের বলেছিলাম কেন্দ্র বহির্মুখী শক্তির কিন্তু একটা উদ্ভব ঘটেছিল। এই দুটো জিনিসের প্রভাবে এই যে নীহারিকাটা তৈরি হয়েছিল, এই যে নীহারিকা, এই নীহারিকার মধ্যভাগ ক্রমাগত স্ফীত হতে শুরু করলো, এবং একটা চাকতির আকার ধারণ করলো, একটা এরকম চাকতির আকার ধারণ করলো মাঝখানটা বড়ে গিয়ে, যা থেকে অত্যাধিক মাত্রায় ঘনীভবন হলো। এই চাকতি থেকে কি হলো, ঘনীভবন হলো এবং সংকোচন হলো। আবার সংকোচন, তাহলে কি হলো, এই আবর্তন বেগ বৃদ্ধির ফলে একটা চাকতির মতো স্তর তৈরি হলো, তারপরে তার ঘনীভবন হলো এবং সংকোচন হলো। এই ঘনীভবন এবং সংকোচন হওয়ার ফলে একটা উত্তপ্ত নক্ষত্র তৈরি হলো, যার নাম হচ্ছে সূর্য। কথাটা কি বোঝা গেল, এইভাবে সূর্যের উৎপত্তি ঘটলো।
এবং এই যে চাকতি তৈরি হয়েছিল, এই চাকতির বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আয়তনের শিলাখণ্ড চারিদিকে ছড়িয়ে পড়ে। এই যে শিলাখণ্ডগুলো ছড়িয়ে পড়েছিল এই চাকতির বিভিন্ন অংশগুলো থেকে, এই শিলাখণ্ডগুলোই পরবর্তীতে গ্রহ এবং উপগ্রহ নামে সৃষ্টি হয়। এবং বিজ্ঞানীদের যে মতামত, তাদের মতে এইভাবেই প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছে। এই যে তত্ত্বটা তোমাদের সামনে শেয়ার করলাম, এই তত্ত্বটাই কিন্তু হচ্ছে তোমার বিগ ব্যাং থিওরি। আমি বিষয়টা আরও একবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, কারণ এই জায়গাটা একটু মানে তোমাদের বুঝতে হয়তো বা একটু অসুবিধা হয়েছে, যে কারণে আমি মনে করছি যে আরেকবার একটু তুলে ধরাটা ভালো বিষয়টা। একদম প্রথম থেকে বলি, ঠিক আছে? তাহলে একদম বেসিক কনসেপ্টটা কি, একদম প্রথম থেকে মনে করো। এডুইন হাবল, জর্জ গ্যামো, উইলসন, আর্নোপেনেজিয়াস, এসব বিজ্ঞানীরা এই সমস্ত বিভিন্ন উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন, এবং তাদের যে তত্ত্ব, সেই তত্ত্বটা কিন্তু কি না, মহাবিস্ফোরণ তত্ত্ব নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে কি, অত্যন্ত উত্তপ্ত, কি বললাম, অত্যন্ত উত্তপ্ত ঘনবিন্দুর মতন অবস্থান থেকে প্রায় 1370 কোটি বছর আগের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। 1370 কোটি বছর আগে এক বিরাট বড় বিস্ফোরণ হয়, যেটাকে আমরা কি বলি, ভূগোলের ভাষায় অ্যাস্ট্রোপ্রিজম বলা হয়। সেই বিস্ফোরণের ফলে বর্তমান মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। তো কেন হয়েছিল, কি কারণটা ছিল? এই কারণে কি হয়েছে, এই যে মহাবিস্ফোরণ তত্ত্ব, যে কথাটা আমি তোমাদের পরিষ্কার করে বলি, এই যে মহাবিস্ফোরণ তত্ত্ব, মহাবিস্ফোরণ তত্ত্বে কি বলা হয়েছে, বলা হচ্ছে মহাবিস্ফোরণের সময় কিছু পরিমাণ হাইড্রোজেন, হিলিয়াম ও পরবর্তী সময় লোহাসহ, হাইড্রোজেন, হিলিয়াম এবং লোহাসহ কিছু পদার্থের উৎপত্তি ঘটে। এই পদার্থগুলোর মধ্যে মহাকর্ষ বল সৃষ্টি হয়। এই কথাগুলো তোমাকে পরপর মনে রাখতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই এখানটায়। যে প্রথম পর্যায়ে কি হলো, কিছু হাইড্রোজেন, হিলিয়াম ও পরবর্তী সময় লৌহসহ বিভিন্ন পদার্থের উৎপত্তি ঘটলো। তারপরে পদার্থের ভেতরে মহাকর্ষ বল ও অন্যান্য যে পার্শ্ববর্তীকে আকর্ষণ করার যে শক্তি, সেই শক্তি তৈরি হলো, এবং সেই শক্তি তৈরির ফলে নক্ষত্র, নীহারিকা এবং ছায়াপথ তৈরি হলো। ঠিক আছে? এইবার এই ছায়াপথ তৈরি হওয়ার ফলে একটা বিশাল বড় যে বিস্ফোরণটা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে সুপারনোভা। সেই সুপারনোভা নামক যে বিশালাকার যে নক্ষত্রের বিস্ফোরণ ঘটলো, সেই নক্ষত্রের বিস্ফোরণের ফলে যে গ্যাসগুলো তৈরি হলো, সেই গ্যাস থেকে জন্ম নিল কার না, নীহারিকার জন্ম হলো। ঠিক আছে? তাহলে সুপারনোভা, আবার কথাটা ভালোভাবে মনে হয়, সুপারনোভা নামক বিশাল নক্ষত্রের বিস্ফোরণের ফলে যে উৎপন্ন গ্যাস ও ধুলোর মেঘ সৃষ্টি হলো, সেই গ্যাস ও ধুলোর মেঘের নাম হলো নীহারিকা। এইবার এই নীহারিকার সংকোচন এবং আবর্তন বেগ বৃদ্ধির প্রভাবে কি হলো না, উৎপন্ন একটা কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে নীহারিকার যে মধ্যভাগ, সেই মধ্যভাগটা স্ফীত হলো এবং একটা চাকতির আকার ধারণ করলো, যা থেকে কি হলো, অত্যাধিক মাত্রায় ঘনীভবন এবং সংকোচন ঘটলো। এই অত্যাধিক মাত্রায় ঘনীভবন এবং সংকোচনের ফলে একটা উত্তপ্ত নক্ষত্র তৈরি হলো, যার নাম হচ্ছে সূর্য। এবং এই যে চাকতি যখন ঘনীভবন ও সংকোচন হয়েছিল, তখন তার থেকে বিভিন্ন অংশ ছিটকে ছিটকে দূরে সরে পড়েছিল, যার থেকেই পরবর্তী সময়ে কি তৈরি হয়েছে, যে না, বিভিন্ন গ্রহ এবং উপগ্রহগুলো তৈরি হয়েছে। এই হলো কিন্তু আমার মূল কনসেপ্ট। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকেই কিন্তু আমরা বলছি বিগ ব্যাং থিওরি, বা জ্যোতির্বিজ্ঞানীরা যে মহাবিশ্বের মানে কথাটা বলেছিলেন, এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণটাকে, এত বড়ই যে বিস্ফোরণ, যে বিস্ফোরণটাকে কিন্তু বিগ ব্যাং বলেছিলেন। ঠিক আছে? এই হলো আমাদের এই তিনটে থিওরি এবং আমাদের কিছু বেসিক কনসেপ্ট, কিন্তু আমাদের মূল আলোচনা। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টেরিয়র অফ দ্য আর্থ। এটা কিন্তু অবশ্যই দেখো, কারণ এমনই একটা আলোচনা যে ক্লাস দেখলে তোমরা যত প্রশ্নই আসুক না কেন, বা যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন, এমন জিনিসটা তোমাদের একটা চার্ট শেয়ার করব, যার মধ্যে থেকে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পারবে। এখন ধরো তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে প্রাচীনতম মতবাদ কোনটি? আমি কিন্তু আলোচনার মধ্যে বলেছি। তাহলে প্রাচীনতম মতবাদ কোনটি? একদম প্রথম যেটা পড়ালাম সেটা হচ্ছে গ্যাসীয় মতবাদ। ধরো তোমাকে একটা প্রশ্ন করলাম, এই প্রশ্নটা থেকেই ধরো একটা প্রশ্ন করলাম যে সূর্যকে কেন্দ্র করে যে ল্যাজ বিশিষ্ট মহাজাগতিক বস্তু হঠাৎ করে উদ্ভব হয়, তার নাম কি? ল্যাজ থাকলে, লেজ যদি থাকে, তাহলে লেজ থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ধূমকেতু। ঠিক আছে? ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক কী? তাহলে আমরা প্রথম থিওরিটা এখানে বলেছি, কোন এককে মাপা হয়? আলোকবর্ষ এককে মাপা হয়। ধরো তোমাকে বলা হলো যে কান্টের মতে মহাবিশ্বের প্রাথমিক যে শীতল ও কঠিন রূপ, কান্টের মতে তাকে কি বলা হয়? উত্তরটা হচ্ছে তাকে বলা হয় নীহারিকা। কারণ কান্টের তত্ত্ব আমরা কি পেয়েছি? দেখো তো, এই যে কান্টের তত্ত্ব আমরা পড়েছিলাম, তা কান্টের কি তত্ত্ব? গ্যাসীয় তত্ত্ব, বা অনেকে এটাকে নীহারিকা তত্ত্ব কিন্তু বলে থাকে। কথাটা একটু মাথায় রাখবে, নীহারিকা তত্ত্ব। ঠিক আছে? তো এই সমস্ত শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু মনে রাখবে এবং খুব ভালো করে পড়বে। পরবর্তী সময়ে বিভিন্ন মক টেস্ট নেবো শর্টের ওপরে, সেই শর্টের ক্লাসগুলোও করবে। তো এই তিনটে থিওরি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু অনেক অনেক সুবিধা হবে। এবার একটু রিডিং পড়ো, তোমার কাছে যার যে পাঠ্য বই আছে একটু রিডিং পড়ে নাও, দেখবে বিষয়টা আরও পরিষ্কার তোমরা বুঝে নিতে পারবে। ধন্যবাদ।